আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ও রায়ের বাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত করে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম শুরু, চলতি মাসেই গঠনতন্ত্র প্রণয়ন। গুমের প্রতিটি ঘটনায় শেখ হাসিনার নির্দেশে বলে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের তথ্য, জড়িতদের দায় বাহিনীর নয় বরং ব্যক্তিগত বলে মন্তব্য। বাজেট সহায়তা না লাগলে আইএমএফ এর কখনোই না বলা যেত না বললেন গভর্নর। সঠিক নীতি অনুসরণ করলে বিদেশিদের মুখাপেক্ষী হতে হবে না দাবি। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার আগের চেয়ে ভালো, চিকিৎসকরা বললেই দ্রুত দেশে ফেরার আগ্রহ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিতে মুখোমুখি অস্ট্রেলিয়া ভারত, দুবাইয়ের উইকেটে সুবিধা পেতে দু দলের বোলিং আক্রমণে নেতৃত্বে স্পিনাররা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ও রায়ের বাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত করে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শ্রদ্ধা নিবেদন করে তরুণদের এই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিশ্ব ইতিহাসে জুলাই গণহত্যার বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত। চলতি মাসে দলের গঠনতন্ত্র প্রণয়ন হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচন যাতে বারবার পিছিয়ে না যায় সেজন্য পুরনো প্রশাসনিক কাঠামো পরিবর্তন করতে হবে। তাফিমুল ইসলামের রিপোর্ট। আত্মপ্রকাশের 4 দিন পর 71-এর বীর শহীদ ও 24-এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এনসিপি। সেখানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ সারা দেশের আমাদের নেতাকর্মীরা আমরা অঙ্গীকারবদ্ধ যে 71-এর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই, পুরো বিশ্ববাসীকে বলতে চাই, বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ। 71-এর মহান মুক্তিযুদ্ধের পরও মানুষ প্রকৃত স্বাধীনতা পায়নি বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণহত্যাকারীদের ছাড় নয় বলেও উল্লেখ করেন তিনি। যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। এই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত 15 বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। 24-এর ছাত্র জনতার আত্মত্যাগে উজ্জীবিত হয়ে তরুণ তুর্কিদের দল জাতীয় নাগরিক পার্টি 71-এর মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জানান দিয়েছেন 71 সবার হৃদয়ে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে রায়ের বাজার কবরস্থানে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলের নেতারা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। 2009 সাল থেকে সংঘটিত সব গুমের ঘটনা শেখ হাসিনার নির্দেশেই হয়েছে বলে জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। গুমের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি অপরাধ, এর দায় কোনো বিশেষ বাহিনীর নয় বলেও জানিয়েছে কমিশন। রাজধানীতে সংবাদ সম্মেলনে কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরে এসব কথা জানান গুম কমিশনের প্রধান। 2009 সাল থেকে সংঘটিত সব গুমের ঘটনা শেখ হাসিনার নির্দেশেই হয়েছে বলে জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। গুমের ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি অপরাধ, এর দায় কোনো বিশেষ বাহিনীর নয় বলেও জানিয়েছে কমিশন। রাজধানীতে সংবাদ সম্মেলনে কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরে এসব কথা জানান গুম কমিশনের প্রধান। লায়লা নওশনের রিপোর্ট।
শেখ হাসিনার শাসন আমলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ যেসব মানুষ গুমের শিকার হয়েছেন সেসব ঘটনায় বরাবরই এসেছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর নাম। এবার গুম সংক্রান্ত তদন্ত কমিশন বলছে গুমের সব ঘটনা সে সময়ের সরকারের সর্বোচ্চ ব্যক্তির নির্দেশেই হয়েছে। গুমের ঘটনা মোস্টলি হয়েছে as per the directive or at the behest of the highest level of the then political government. শেখ হাসিনা কি বলেছিল? ওই যে বললাম তো হাইয়েস্ট লেভেল বলতে আমি কি বুঝেন? দ্যাট গোজ উইদাউট সেইং, এটা বলার অপেক্ষা রাখে না। সরকারের হাইয়েস্ট লেভেল কে হয় বলেন আপনি? সরকারের যে প্রধান সে তো হাইয়েস্ট লেভেল। কমিশন জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা গুমের ঘটনায় জড়িত সেই ফৌজদারি অপরাধের দায় ব্যক্তির নিজের, কোনো বিশেষ বাহিনীকে দোষারোপ করার সুযোগ নেই। যেসব সদস্যরা গুমের সাথে জড়িত এটা তাদের পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এবং কোনো বাহিনী এইসব সেই পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটিকে ওন করা ঠিক না। ক্লিয়ার কথাগুলো, ওন করা ঠিক না, এটা তাদের ব্যক্তিগত দায়। অনুসন্ধানে দেশের বিভিন্ন পুলিশ লাইন্সেও গোপন বন্দিশালার সন্ধান পাওয়ার কথা জানিয়েছে কমিশন। আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরও আমাদের ধারণা আরও অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাবো। ডিসেম্বরের মধ্যে গুম সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে গুমের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হলে সংশ্লিষ্ট বাহিনীর কালিমা মোচন হবে। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। সকালে প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে প্রায় 1 ঘণ্টা এই বৈঠক চলে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের গত কয়েক মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়েছে বলে জানা গেছে। জাতীয় পরিচয়পত্র সেবার পরিধি বাড়ানো সহ জনগুরুত্বপূর্ণ একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, ভোজ্য তেলের কিছু সমস্যা থাকলেও শাকসবজির দাম বাড়েনি। সচিবালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি বলেন, পর্যাপ্ত নিত্যপণ্য আমদানি করা হয়েছে, সরবরাহের ঘাটতি নেই। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে 3 গুণ জরিমানা দেয়া লাগবে বলে জানান তিনি। ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সারবাহী নৌযান এমভি আল বাখেরায় হত্যার শিকার 6 শ্রমিকের পরিবারকে চেক দেয়া হয়। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে 2 লাখ এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে 3 লাখ টাকার চেক দেয়া হয়। থেকে আমার একদম পূর্ণ নলেজে ডিজি শিপিং এর মাধ্যমে অনেকগুলো লাইটারেজ তারা মালপত্র নিয়ে এদিকে ওদিকে বসেছিল, এবং সেটা যেই মুহূর্তে লাইটারেজ খবর আসলো যে চিটাগং পোর্ট থেকে সেখান থেকে নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, এবং পণ্যগুলো আমরা জানি কি পণ্য, ম্যাজিস্ট্রেট দিয়ে তাদেরকে ওখান থেকে বের করা হয়েছে, ফাইন করা হয়েছে। এর মধ্যে এগুলো অনেক বড় বড় নামও আছে, নামগুলো যদি আপনারা জানতে চান এটা তাৎক্ষণিকভাবেও প্রচার করা হয়েছে। 19 মনে রাখেন ডেটটা, এবং এটা চলমান আছে। সমস্ত চিটাগং পোর্টে 3 গুণ করা হয়েছে আপনার পোর্ট রেন্ট, 3 গুণ। তার মানে এখন প্রতিদিনে $48 করে দিতে হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি বসানো ছাড়াও অপরাধ প্রবণ এলাকায় টহল জোরদার করেছে যৌথ বাহিনী। সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট ও বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অপারেশন পরিচালনা করছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম ও উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তারিক জুবায়ের নেতৃত্বে রাত্রিকালীন বিশেষ টহল দেয় যৌথ বাহিনী। ছিনতাইকারী, ডাকাত, কিশোর গ্যাং ও অপরাধপ্রবণ স্থানগুলোতে কম্বাইন্ড অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে অলিগলিতে টহল দিয়ে অপরাধীদের ধরতে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। তার চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, বিদেশে থাকতে চাইছেন না বেগম জিয়া, চিকিৎসকরা বললেই তিনি দেশে ফিরবেন। বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে দেশবাসীকে রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট।
গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিক হাসপাতালে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে ক্লিনিকে কয়েকদিন চিকিৎসা নেয়ার পর তারেক রহমানের বাসায় অবস্থান করছেন বেগম জিয়া। তার চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন জানিয়েছেন, এখন অনেকটাই স্থিতিশীল আছেন বিএনপি চেয়ারপারসন। জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ জনাব তারেক রহমান সাহেবের বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় আগের চেয়ে উনি অনেকটা ভালো আছেন, এটি বলা যায়। খুব সুস্থ উনি হয়ে উঠেছেন একথা আমি বলবো না, বাট উনি যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানি অনেকটা সুস্থ আছেন। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। বিদেশ থেকে থাকার মানুষ উনি নয়, কারণ আগেও দেখেছেন সরকার বিদেশে পাঠাতে চেয়েছে, জোর করে উনি আসেন নাই। উনি দেশের মানুষকে ভালোবাসেন এবং খুব শীঘ্রই চিকিৎসকরা যখনই বলবেন উনি দেশে ফেরত যাবেন ইনশাআল্লাহ। বাসাতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া। এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছেন এবং প্রতি সপ্তাহেই ওনারা নিবিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণও করছেন এবং বিভিন্নভাবে ওষুধপত্র দিয়ে ওনার চিকিৎসা যাতে উনি আরও সুস্থতা বোধ করেন সেই জন্য ওরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অধ্যাপক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, পরিবারের সদস্যদের কাছে থেকে মানসিকভাবেও অনেকটা চাঙা বেগম জিয়া। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এবারে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। 2023-এর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের মাটিতে ভারতকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। এবার দুবাইয়ের মাঠে ফাইনাল নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিতে দেখা হচ্ছে দুই পরাশক্তির। আজ বাংলাদেশ সময় বিকেল 3টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুইবার করে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা দুই দেশ ভারত ও অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম সেমি শুরুর 48 ঘন্টারও কম সময়ে অস্ট্রেলিয়া জেনেছে সেমির ভেন্যু ও প্রতিপক্ষের নাম। নিয়মিত 5 তারকাবিহীন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে 3.5 শতাধিক রানের টার্গেট অতিক্রম করে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। ইনজুরিতে দল থেকে ছিটকে পড়া ওপেনার ম্যাথিউ শর্টের রিপ্লেসমেন্ট হিসেবে দলে নিয়েছে স্পিনিং অলরাউন্ডার কুপার কানোলিকে। অন্যদিকে হাইব্রিড মডেলে আয়োজিত টুর্নামেন্টে ভারত সব কটি ম্যাচে দুবাইয়ে খেলার বাড়তি সুবিধা পাচ্ছে। দুবাই স্পিনিং উইকেটে 4 স্পিনার খেলিয়ে নিউজিল্যান্ডকে নাকাল করেছে তারা। সেমিতেও সেই একই ফর্মুলায় হাঁটার সম্ভাবনা ভারতীয়দের। টুর্নামেন্টের 2 সেমি ও ফাইনালের জন্য থাকছে রিজার্ভ ডে। দুবাইয়ে কিছুক্ষণ পর শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল। ওয়ানডে র্যাঙ্কিং এর শীর্ষ দুই দলের ক্রিকেট মহাযুদ্ধ মনে করিয়ে দিচ্ছে 2023-এর ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের স্মৃতি। এবারে সেমি লড়াইয়ে বিশ্লেষণ করতে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক পেসার তারেক আজিজ খান। এই ম্যাচ নিয়ে তার পূর্বাভাস শুনবো। চ্যানেল আই স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। অস্ট্রেলিয়া ভারত সেমিফাইনালে আপনি কাকে এগিয়ে রাখবেন? চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতই একমাত্র দল যারা পুরো টুর্নামেন্টে একই ভেন্যু দুবাইয়ে খেলছে। ম্যাচের প্রভাব পড়বে আপনি মনে করেন সেটা? না, একটা বাড়তি সুবিধা তো আপনার ইন্ডিয়া নিয়েছে এই টুর্নামেন্টের। এটা নিয়ে সবার মনে একটা প্রশ্ন ছিল যে আসলে আইসিসিটা কার। ইন্ডিয়া যে সুবিধাটা পেয়েছে বাড়তি টিমগুলো কিন্তু তার ধারে কাছে পায়নি এবং কন্ডিশন ফেভারেবল যে স্পিনিং ট্র্যাক বা যে স্ট্যান্ডটা আপনার এখান থেকে ব্যবহার করা যায়, ইন্ডিয়া টিম চমৎকারভাবে সেটাকে ব্যবহার করছে। বাট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেটা সবসময় আমরা মনে করি, আইসিসি যখনই কোনো ইভেন্টে তারা আসে এবং এই টিমটা আসার আগেও কিন্তু যখন সিনিয়র প্লেয়ারগুলোকে আপনার রেখে আসতে হয়েছে তখনও কিন্তু কেউ তাকে বলেনি যে এটা মাইটি অস্ট্রেলিয়া। বাট ওয়ে দে পারফর্ম অন দ্য টুর্নামেন্ট এবং যে প্রক্রিয়াতে তারা খেলেছে আপনাকে সমীহ আদায় করতে বাধ্য। বাট দিস ইজ দ্য এরিয়া আমার কাছে মনে হয় যে আপনি যদি একটু দেখেন তাহলে ইন্ডিয়া কিছুটা আপার হ্যান্ডে থাকবে। আপনি 2023 আমরা হয়তো টানতে পারি ওয়ার্ল্ড কাপের স্মৃতি, বাট সেই জায়গা থেকে আমার মনে হয় যে এবার ইন্ডিয়া টিমটা মোর কমফোর্টেবল এবং তারা স্ট্রেংথ অনুযায়ী কন্ডিশন অনুযায়ী তাদের দলটাকে সাজিয়েছে। আমার মনে হয় একটা বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে আপনার ইন্ডিয়ার। আচ্ছা, যদি বাংলাদেশের প্রসঙ্গে আমরা আসি, যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরমেন্সে মানে কেমন হওয়া উচিত ছিল, অথবা ওনাদের যে সাফিসিয়েন্ট ছিল কিনা তাদের পারফরমেন্স, আপনার কি মনে হয়?
না, আমার তো মনে হয় যে সবাই হতাশ, এবং যে ওয়েতে তারা খেলেছে, আপনার খেলায় হার জিত থাকবে, এবং সেই জায়গাটাতে আপনি যদি দেখেন যে আমরা আফগানিস্তান নিয়ে কথা বলতে পারি যে তারা যে ওয়েতে খেলছে, আপনার মনে হয় যে কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। বাট বাংলাদেশ যে ক্রিকেটটা খেলেছে, আমার মনে হয় যে ডাউনফল ক্রিকেট, যেটা এই সময়ের সাথে আপনার আসলেই যায় না, এবং সেই জায়গাটা আমরা সবাই হতাশ। আই হোপ যে যারা ম্যানেজমেন্ট আছেন, যারা বাংলাদেশ টিমকে নিয়ে নাড়াচাড়া করছেন, তারা দেখবেন যে কোন প্রক্রিয়াতে আসলে আমরা খুব দ্রুত ঘুরিয়ে দাঁড়াতে পারি। বাট দিস ইজ দ্য টাইম, আমার মনে হয় রিবিল্ড করার একটা সুযোগ রয়েছে। বাংলাদেশ টিমটাকে আমার মনে হয় যদি ওই হ্যান্ডে নিতে চাই, যেটা আপনি দেখছেন যে অস্ট্রেলিয়া খর্ব টিমের আসার কারণে, ট্যালেন্ট থাকার কারণে তারা কিন্তু এই টুর্নামেন্টটাকে নিজেদেরকে গ্রাব করে নিয়ে আপনার সেমিফাইনাল খেলছে। বাংলাদেশ টিম যে ওয়েতে ক্রিকেটটা খেলেছে, এটা কারোর কাছে কাম্য নয়, এবং আমরা যারা ক্রিকেট নিয়ে কাজ করি, আমরাও চাই যে এই ধরনের ক্রিকেট খেলে আসলে আপনি ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে পারবেন না। তো সেখান থেকে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটকে বেরিয়ে আসতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি যদি আরেকটু জানতে চাইতাম যে আজকের প্রেডিকশন, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন এক কথায় যদি আমাদের দর্শকদের জানাতেন? আপনাকে ইন্টারেস্টিং ব্যাটল হতে যাচ্ছে, এটা নো ডাউট। এখানে হয়তো উইকেটটা হয়তো আপনাকে 350 প্রডিউস করবে না, বাট 300 প্লাস স্কোরিং মোর মানে কমফোর্টেবল হয়েছে। বাট ওভারঅল যদি দেখেন, আমার মনে হয় যে ইন্ডিয়ান আপার হ্যান্ড, স্পেশালি এই ম্যাচে, এবং ইন্ডিয়া এটার বাড়তি সুবিধা নিচ্ছে, যেহেতু অস্ট্রেলিয়াকে 2টা বৃষ্টির কারণে ম্যাচ খেলতে হয়নি, ইন্ডিয়া সেখান থেকে তাদের ইউনিটটাকে সাজিয়ে নিয়েছে। তো আমার মনে হয় স্পিনিং একটা লড়াই হয়তো আমরা মাঠে দেখতে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে, সাথে থাকবেন আমাদের। দর্শক, এবারে অন্যান্য সংবাদ। ইটালির ভেনিসের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী উৎসব ভেনিস কার্নিভাল প্রতি বছর ফেব্রুয়ারিতে শুরু হয়। এই উৎসব চলে 2 সপ্তাহ। এবছর একটু দেরিতে শুরু হলেও উৎসব ঘিরে ব্যাপক মানুষের সমাগম হয় পৃথিবীর একমাত্র ভাসমান শহর ভেনিসে। স্থানীয় পৌরসভার সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে 1 লক্ষ পর্যটক ভেনিসে আসেন কার্নিভাল উদযাপন করতে। ইতালির বিখ্যাত কবি, লেখক, দার্শনিক মিস্টার জ্যাকমো কাজানোভার স্মরণে এবারের কার্নিভালের শিরোনাম করা হয়েছে ইল তেপমো দি কাজানোভো বা কাজানোভার সময়। ভেনিসে জন্ম নেয়া কাজানোভার 300তম জন্মদিন উপলক্ষে শিরোনাম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ভেনিসের মেয়র মিস্টার লুইজ। আজ মঙ্গলবার কার্নিভালের শেষ দিন। এভাবে নেচে গিয়ে কার্নিভালের সমাপ্তি ঘটতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, বাজেট সহায়তার দরকার না হলে আইএমএফকে এখনই না বলে দিতেন। ব্যাংকিং খাত নিয়ে রাজধানীতে আলোচনায় তিনি বলেন, গত 6 মাসে সব মিলিয়ে চলতি হিসাব এবং আর্থিক হিসাব নেতিবাচক অবস্থা থেকে ইতিবাচক ধারায় ফিরেছে। গভর্নর বলেন, রিজার্ভের পতন ঠেকানো সহ অর্থনীতি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে কেবল রাজস্ব আয়টা ঠিক রাখা গেলে মাত্র $5 বিলিয়ন জন্য আইএমএফ এর কাছে ধর্ণা দিতে হতো না। রিজভি নেওয়াজের রিপোর্ট। ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের আয়োজনে ব্যাংকিং খাত পুনরুদ্ধারের পথনকশা শিরোনামে আলোচনা। এতে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের এমডি, চেয়ারম্যান এবং অর্থনীতিবিদরা আর্থিক খাতে অনিয়ম ও উত্তরণে করণীয় নিয়ে মতামত তুলে ধরেন। লেভেল প্লেইং ফিল্ড বলে কিছু ছিল না, কেন কেউ কিছু কাজ করেছেন তার জন্য ওনাকে কিছু ধরা হয় না, আবার অন্য কোনো ব্যাংক যদি কিছু করা হয় তাহলে সেখানে এসে ধরা হবে। Very complicated regulations. These regulations do not add value to the banking sector or the customer or the banks or anybody else. সেন্ট্রাল ব্যাংকের 2 জন অবজারভার বসতেন, ওইরকম সময়ে আমরা সিটি ব্যাংকে বিদেশি ব্যাংক থেকে জয়েন করি 2007 সালে। চরম সংকটে থাকা ব্যাংকিং খাতকে টেনে তোলার কাজে কারো চাপে নতি স্বীকার করবেন না জানিয়ে দেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। এই গভর্নমেন্ট বরোয়িং এই যে চক্রের মধ্যে আমরা আছি, এখান থেকে আমি কিন্তু আই এম নট এ পারসন হু ওয়ান্টস টু চাটুকারিতা করে ওগুলো টাকা আনার পক্ষে আমি না। We have issues with IMF. We're working on it, but the issue is that I'm not going to compromise on that, and our financial position is very strong. Balance implemented. Only area that we are weak is the budget, and revenue is the only solution for that. We have to work on that. তাহলে পরে আমাদের কোনো IMF দিকে তাকাতে হবে না। I already told IMF I don't need your money. I still say publicly we don't need IMF money, but we need the right policies. গভর্নর জানান, আর্থিক অন্তর্ভুক্তির আওতা বাড়াতে এজেন্ট ব্যাংকিংয়ে কমপক্ষে 50% নারীদের দ্বারা পরিচালিত হতে হবে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে। অপ্রয়োজনীয় বিধিনিষেধ বাদ দিতে একটি রেগুলেটরি রিফর্ম টাস্কফোর্স গঠন করা হবে বলেও জানান গভর্নর। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ।
মেহেরপুরে এবার গমের ভালো ফলনের আশা করছেন চাষি। আবহাওয়া ভালো থাকায় গমের শীষ ভালো হয়েছে। গমের বর্তমান বাজার দর অব্যাহত থাকলে এবার আর্থিকভাবে লাভবান হওয়ার আশা করছেন চাষি। এবারে প্রকৃতি সংবাদ। বিজ্ঞাপনে ছেয়ে গেছে মানুষের অকৃত্রিম বন্ধু গাছ। পেরেক ঠুকে ব্যানার ফেস্টুন সাঁটানোয় অপূরণীয় ক্ষতির শিকার সড়কের ধারে থাকা গাছগুলো। পরিস্থিতি উন্নয়নে রংপুর বিভাগের ৮ জেলায় পেরেক অপসারণ কার্যক্রম শুরু করেছে বন বিভাগ। গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন প্রচার বন্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ও রায়ের বাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত করে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম শুরু। চলতি মাসে গঠনতন্ত্র প্রণয়ন। গুমের প্রতিটি ঘটনায় শেখ হাসিনার নির্দেশে বলে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের তথ্য জড়িতদের দায় বাহিনীর নয় বরং ব্যক্তিগত বলে মন্তব্য। বাজেট সহায়তা না লাগলে আইএমএফকে এখনই না বলা যেত বললেন গভর্নর। সঠিক নীতি অনুসরণ করলে বিদেশিদের মুখাপেক্ষী হতে হবে না দাবি। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে ভালো। চিকিৎসকরা বললেই দ্রুত দেশে ফেরার আগ্রহ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিতে মুখোমুখি অস্ট্রেলিয়া ভারত। দুবাইয়ের উইকেটে সুবিধা পেতে দুদলের বোলিং আক্রমণের নেতৃত্বে স্পিনাররা। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।